বাজারে সেই পুরাতন গলিতে, যেখানে সময় যেন থমকে আছে, চন্দ্রাবতী দেবী প্রতিদিন তার ছোট্ট ঝুড়ি নিয়ে মিষ্টি সোনালি পেয়ারা বিক্রি করতেন। তার দুটি অমূল্য রত্ন ছিল, দুই কন্যা, যারা হীরকের চেয়েও বেশি উজ্জ্বল। বড় কন্যা নন্দিতা রায় দেশের সীমান্তে নিয়োজিত এক নির্ভীক সেনানী ছিলেন, আর ছোট সাবিত্রী রায় এই নগরের জেলাশাসক পদে আসীন ছিলেন। চন্দ্রাবতী দেবীর হৃদয় তার সন্তানদের গর্বে পূর্ণ হয়ে থাকত। যখনই কোনো জিজ্ঞাস করত, মাতাজি, আপনার মেয়েরা কি করেন, তখন তার বুক গর্ভে ভরে উঠত। তিনি গম্ভীর স্বরে বলতেন, একজন মাতৃভূমির রক্ষা করে, অন্যজন এই ধরাকে। কিন্তু চন্দ্রাবতী দেবী তার এই পেশার কথা তার কন্যাদের কিছুই বলতেন না। সব কিছু স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। একদিন মহাকাল মুখার্জি নামে এক দারোগা তার গর্জনকারী মোটরসাইকেলে সেখানে এলো। সে গাড়িটি রাস্তার পাশে থামিয়ে সরাসরি চন্দ্রাবতী দেবীর ঝুড়ির কাছে গিয়ে দাঁড়াল। মহাকাল অনুমতি ছাড়াই ঝুড়ি থেকে একটি পেয়ারা তুলে মুখে পুরে দিল। চন্দ্রাবতী দেবী, হুজুর, পেয়ারাগুলো অত্যন্ত মধুর, যদি চান তো ওজন করে দিচ্ছি। মহাকাল মুখার্জি, অহংকারী, হ্যাঁ হ্যাঁ, 1 কিলো দাও। চন্দ্রাবতী দেবী কাঁপতে থাকা হাতে পেয়ারা ওজন করে থলেতে দিয়ে দিলেন। মহাকাল প্যাকেটটি নিল, আবার একটি পেয়ারা বের করে সেখানেই খেতে লাগল। কিছুক্ষণ চিবানোর পর সে ঘৃণা ভরে মুখ বিকৃত করে বলল, মহাকাল মুখার্জি, আরে এটা কি খারাপ জিনিস বিক্রি করেছিস তুই? একদম স্বাধীন। চন্দ্রাবতী দেবী, না সরকার, এগুলো অত্যন্ত মিষ্টি, চাইলে অন্যটা চেখে দেখুন। মহাকাল মুখার্জি, চুপ, তোর পেয়ারার একটা দানাও মিষ্টি নয়, তুই আমাকে বোকা বানিয়েছিস। আর শোন, আমি একটি পয়সাও দেব না, বুঝলি? চন্দ্রাবতী দেবী, সরকার কঠিন পরিশ্রমে এনেছি, কিছু টাকা দিয়ে দিন। এই কথা শুনতেই মহাকাল মুখার্জির পারদ সপ্তম আকাশে চড়ে গেল। সে ক্রোধে ঝুঁকে পুরো ঝুড়িটি তুলে রাস্তার অপর পাশে প্রচণ্ড বেগে ছুঁড়ে ফেলল। ঝুড়িটি উল্টে গেল আর সমস্ত পেয়ারা রাস্তায়, গাড়ির নিচে আর নর্দমায় ছড়িয়ে পড়ল। চন্দ্রাবতী দেবী হতবাক হয়ে গেলেন। তার চোখে জল ভরে এলো, ঠোঁট কাঁপতে লাগল। তার পরিশ্রম আর মান সম্মান দুটোই রাস্তায় পদদলিত হচ্ছিল। চারদিকে ভিড় জমা হয়ে গেল, লোকেরা নীরব দর্শক হয়ে তামাশা দেখছিল, কানে কানে কথা বলছিল। কিন্তু কারও এতটুকু সাহস হল না যে সেই ইউনিফর্মধারীকে কিছু বলে। তারপর মহাকাল মুখার্জি তার গোঁফে তাও দিয়ে মোটরসাইকেল চালু করে সেখান থেকে এমনভাবে চলে গেল যেন কিছুই ঘটেনি। ভিড়ের মধ্যে কেউ চন্দ্রাবতী দেবীর সাহায্য করল না। কিন্তু কাছের একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে অভিজিৎ নামে এক যুবক এই সব কিছু তার যন্ত্রে রেকর্ড করছিল। তার রক্ত ফুটছিল। সে চন্দ্রাবতী মাতাকে ছোটবেলা থেকে চিনত আর তাকে অত্যন্ত সম্মান করত। সে চিত্রগ্রহণ শেষ করে ভাবতে লাগল, এই সাক্ষ্যের কি করা যায়। সে জানত যে চন্দ্রাবতী মাতার একটি কন্যা সেনাবাহিনীতে আছে। সে কোথাও থেকে তার যোগাযোগ সূত্র পেয়েছিল। সে তৎক্ষণাৎ সেই দৃশ্য নন্দিতা রায়ের কাছে পাঠাল আর নিচে একটি সংক্ষিপ্ত বার্তা লিখল। অভিজিৎ দিদি, দেখুন, আজ বাজারে আপনার মায়ের সাথে কি ঘটেছে। 1000 মাইল দূরে বরফাচ্ছাদিত পর্বতের মাঝে সীমান্তের এক চৌকিতে নন্দিতা রায় তার রাইফেল পরিষ্কার করছিলেন। তখনই তার যন্ত্রে বার্তার শব্দ বেজে উঠল। তিনি যন্ত্র তুলে দেখলেন, একটি অজানা নম্বর থেকে ভিডিও এসেছে। তিনি ভিডিওটি চালালেন। যেই দৃশ্য এগিয়ে গেল, নন্দিতার মুখমণ্ডলের রং পরিবর্তিত হতে লাগল। তার শান্ত চোখ ক্রোধে রক্তিম হয়ে উঠল। যখন তিনি দারোগা মহাকাল মুখার্জিকে তার মায়ের ঝুড়ি তুলে ছুঁড়ে ফেলতে দেখলেন, তখন তার হাত কাঁপতে লাগল। তার মা, যিনি তাকে আর তার বোনকে মানুষ করার জন্য তার সম্পূর্ণ জীবন উৎসর্গ করেছিলেন, আজ রাস্তায় অসহায় হয়ে কাঁদছেন, আর লোকেরা দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। তার ভেতরের যোদ্ধা জেগে উঠল। তার মন চাইল এখনই এখান থেকে গিয়ে সেই দারোগার ইউনিফর্ম ছিঁড়ে ফেলে। তিনি দাঁত কিরমির করলেন, শ্বাস তীব্র হয়ে উঠল। তিনি তুরন্ত সেই ভিডিও তার ছোট বোন জেলাশাসক সাবিত্রী রায়ের কাছে পাঠালেন। ভিডিও পাঠাতেই তিনি সাবিত্রীকে বার্তা পাঠালেন। সাবিত্রী তখন তার অফিসে একটি গুরুত্বপূর্ণ সভায় ছিলেন। তিনি তার বড় বোনের বার্তা দেখে সভা বন্ধ করে উত্তর দিলেন, সাবিত্রী, হ্যাঁ দিদি, সব ভালো তো? নন্দিতা, ভালো কিছুই নয়। আমি তোকে একটা ভিডিও পাঠিয়েছি, ওটা দেখ, এখনই দেখ। সাবিত্রী বার্তা থামিয়ে ভিডিও খুললেন। দৃশ্য দেখতেই তার পায়ের নিচে মাটি সরে গেল। তার মা, তার প্রিয় মা রাস্তায় ছড়িয়ে পড়া পেয়ারার জন্য কাঁদছেন। একজন সাধারণ দারোগা
তার মায়ের প্রতিষ্ঠাকে রাস্তায় পদদলিত করেছে। সাবিত্রীর চোখেও জল এলো, কিন্তু তিনি নিজেকে সামলালেন। তিনি একজন জেলা শাসক, তার আবেগে ভেসে যাওয়ার অধিকার নেই। সাবিত্রী কাঁপার স্বরে, দিদি, আমি এটা সহ্য করতে পারছি না। নন্দিতা, আমি আসছি, ছুটি নিয়ে আমি ওকে ছাড়ব না। সাবিত্রী, না দিদি, আপনার প্রয়োজন মাতৃভূমির সীমানায়। এটা আমার এলাকা, এই যুদ্ধ আমি লড়ব। মাকে ন্যায় বিচার আমি এনে দেব, আইনের পথে। নন্দিতা, ঠিক আছে, কিন্তু ওর এমন শাস্তি হওয়া উচিত যে ওর আত্মাও কেঁপে যায়। সাবিত্রী, আপনি চিন্তা করবেন না দিদি, এখন এটা আমার দায়িত্ব। আর বার্তা শেষ করে দিলেন। তিনি সভায় উপস্থিত সমস্ত কর্মকর্তাদের বললেন, সাবিত্রী, এই সভা এখানেই শেষ হচ্ছে, আপনারা সবাই যেতে পারেন। সাবিত্রী তার সরকারি গাড়িতে নয়, বরং একটি ব্যক্তিগত গাড়িতে বসে তার পুরানো বাড়ির দিকে রওনা হলেন। পথে তিনি তার জেলাশাসকের পোশাক বদলে একটি সাধারণ লাল রঙের সালোয়ার স্যুট পরলেন। তিনি তার মায়ের কাছে একটি মেয়ে হয়ে যেতে চাইলেন, জেলাশাসক হয়ে নয়। যখন তিনি বাড়ি পৌঁছালেন, তখন চন্দ্রাবতী দেবী একটি কোণে নীরবে বসেছিলেন। তার চোখ ফুলে গিয়েছিল। চন্দ্রাবতী দেবী, সাবিত্রী, তুই এখানে? সব ভালো তো? সাবিত্রী কিছুই বললেন না। তিনি শুধু তার মায়ের কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মায়ের কোলে মাথা রেখে তিনি তার অশ্রু ধরে রাখতে পারলেন না। সাবিত্রী, মা, আপনি আমাকে কেন বলেননি? চন্দ্রাবতী দেবী, কি বলতাম মেয়ে, আমি চাইনি তোমাদের কোনো কষ্ট হোক। আর ও তো পুলিশ, ওর কথা ছাড়। আজ তুই এতদিন পর এসেছিস, আজ আমি খুব খুশি। সাবিত্রী, এখন আপনি গরিব আর একা নন মা, আপনার মেয়ে এই জেলার মালিক। আমি প্রতিজ্ঞা করছি যে আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে তাকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। আপনার হারানো সম্মান আমি ফিরিয়ে আনব। চন্দ্রাবতী দেবী তার মেয়ের চোখে একটি অসাধারণ আত্মবিশ্বাস দেখলেন। তিনি নীরবে তাকে দেখতে রইলেন। সেই রাতে সাবিত্রী একটি সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করলেন। তিনি জানতেন যে যদি তিনি জেলাশাসক হয়ে থানায় যান তো সমস্ত পুলিশকর্মী তার পায়ে পড়ে যাবে, আর প্রকৃত অপরাধী কখনো সামনে আসবে না। তাকে তাদের রঙে হাতে ধরতে হবে। পরের দিন সকালে তিনি হলুদ রঙের সালোয়ার স্যুট পরলেন, আর তার সবচেয়ে বিশ্বস্ত কর্মকর্তা অতিরিক্ত জেলাশাসক প্রদীপকে বার্তা পাঠালেন। সাবিত্রী, প্রদীপ, আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, আর এই বিষয়টা আমাদের দুজনের মধ্যেই গোপন থাকা উচিত। জি ম্যাডাম, আদেশ করুন। সাবিত্রী, আমি এখন সাধারণ পোশাকে শহরের কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করতে যাচ্ছি, আমার পরিচয় লুকিয়ে। আমি চাই তুমি ঠিক 2 ঘণ্টা পর জেলার এসপি, ডিএসপি আর অন্যান্য বড় পুলিশ কর্মকর্তাদের দল নিয়ে থানায় পৌঁছাও। যতক্ষণ না আমি ইশারা করি কেউ কিছু বলবে না। প্রদীপ, ঠিক আছে ম্যাডাম, যেমন বলেছেন। সাবিত্রী বার্তা বন্ধ করে দিলেন। বন্ধুরা, এখন নাটক শুরু হতে চলেছে। সাবিত্রী একটি সাধারণ হলুদ রঙের সালোয়ার স্যুট পরলেন। মুখে দুপাট্টা দিয়ে একজন সাধারণ নাগরিকের মতো অটো ধরে কোতোয়ালি থানায় পৌঁছালেন। থানার পরিবেশ ঠিক তেমনই ছিল যেমনটা তিনি ভেবেছিলেন। একজন হাবিলদার ঝিমুচ্ছিল, আর ইন্সপেক্টর মহাকাল মুখার্জি আর এএসআই কালীকান্ত বন্দ্যোপাধ্যায় চা খেতে খেতে হাসি ঠাট্টা করছিল। সাবিত্রী ভয়ে ভয়ে তাদের টেবিলের কাছে গেলেন। সাবিত্রী, ভয়ে ভয়ে, জি, আমার একটি অভিযোগ দায়ের করতে হবে। কালীকান্ত মাথা থেকে পা পর্যন্ত দেখে, কি হয়েছে, কি পেরেশান করেছে? সাবিত্রী ভয় নিয়ে, গতকাল বাজারে ইন্সপেক্টর সাহেব, যেই তিনি ইন্সপেক্টরের নাম বললেন, মহাকাল মুখার্জি সতর্ক হয়ে গেল। সাবিত্রীকে তীক্ষ্ণ চোখে দেখে বলল, কি ইন্সপেক্টর সাহেব? তোর নাম কি, আর কোন ইন্সপেক্টরের কথা বলছিস? সাবিত্রী ভয় নিয়ে, আপনিই ছিলেন। আপনি গতকাল বাজারে এক বৃদ্ধা মহিলার পেয়ারার ঝোলি রাস্তায় ছুঁড়ে ফেলেছিলেন। আমি তার মেয়ে। হো হো, তুই তো সেই বুড়ির মেয়ে। তো কি হয়েছে? রাস্তায় নোংরামি ছড়াবে তো শাস্তি পাবে না? চলে যায় এখান থেকে, কোনো এফআইআর হবে না। সাবিত্রী সাহস দেখিয়ে, কিন্তু এটা অবৈধ। আপনি ইউনিফর্মের অপব্যবহার করেছেন। কালীকান্ত, তুই আমাদের আইন শেখাবি? বেশি কথা বললে তোকেই ভিতরে ঢুকিয়ে দেব। সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে। বেরিয়ে যায় এখান থেকে। সাবিত্রী ওটল, আমি এফআইআর না করিয়ে যাব না। তর্ক বাড়ছিল। এমন সময় একজন সিপাহী দৌড়ে ভিতরে এলো। তার শ্বাস ফুলে উঠেছিল।
সিপাহী ভুলে ভুলে স্যার গঙ্গারাম মজুমদার সাহেব থানায় আসছেন। গঙ্গারাম মজুমদারের নাম শুনতেই মহাকাল আর কালীকান্ত দুজনের মুখের রং পরিবর্তিত হয়ে গেল। গঙ্গারাম মজুমদার শহরের একজন অত্যন্ত প্রভাবশালী আর দাপুটে নেতা ছিলেন, যার ইশারায় পুলিশকর্মীরা নাচত। দুই ইন্সপেক্টর তাদের চেয়ার থেকে এমনভাবে লাফিয়ে উঠল যেন বিদ্যুৎ স্পর্শ করেছে। আরে তাড়াতাড়ি করো, গেট খোলো। কালীকান্ত সিপাহীকে ধমক দিয়ে দুজনে দৌড়ে গেটের দিকে গেল, যেন কোনো মহান ব্যক্তিত্ব আসছেন। একটি সাদা গাড়ি থানার ভিতরে এসে থামল। তার থেকে সাদা কুর্তা পাজামা পরা গঙ্গারাম মজুমদার নামল। কী অবস্থা চৌধুরী, কাজকর্ম ভালো চলছে তো? কোনো শিকার ধরেছ কি না? আরে সাহেব, আপনার কৃপা আছে, আসুন বসুন। কিন্তু তখনই গঙ্গারামের নজর কোণে দাঁড়িয়ে থাকা সাবিত্রীর ওপর পড়ল। সাবিত্রীকে দেখতেই তার মুখের হাসি অদৃশ্য হয়ে গেল। তার কপালে ঘাম এলো আর তার হুঁশ উড়ে গেল। যে মেয়েটিকে সে একজন সাধারণ মেয়ে ভাবছিল, তাকে চিনতেই তার অবস্থা খারাপ হয়ে গেল। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সাবিত্রীর সামনে হাত জোড় করে দাঁড়াল। তার মাথা নত হয়েছিল। গঙ্গারাম তোতলাতে তোতলাতে ভয়ে বলল, নমস্কার ম্যাডাম, আপনি আপনি এখানে এই সময়? আমাকে ফোন করে দিতেন, আমি হাজির হয়ে যেতাম। মহাকাল আস্তে করে বলল, এটা কি হচ্ছে? কালীকান্ত ভয়ে মাথা নেড়ে বলল, কিছু বলতে পারবে না। এর আগে যে তারা কিছু বুঝতে পারে, থানার বাইরে গাড়ি থামার আওয়াজ এলো। একের পর এক লাল বাতিওয়ালা গাড়ি থানার সামনে এসে থামল। গাড়ি থেকে ডিএসপি, এসপি আর জেলার অনেক বড় আইএএস আর আইপিএস অফিসার নেবে তাড়াতাড়ি থানার ভিতরে এলেন। তারা সবাই এসে নীরবে সাবিত্রীর পিছনে লাইন করে দাঁড়ালেন, যেন তাদের সিনিয়রকে রিপোর্ট করছেন। এখন থানায় নিস্তব্ধতা, শুধু ফ্যানের ঘর ঘর আওয়াজ শোনা যাচ্ছিল। মহাকাল মুখার্জি আর কালীকান্ত বন্দ্যোপাধ্যায় পাথরের মূর্তি হয়ে গিয়েছে। তাদের গলা শুকিয়ে গেছে, কপালে ঘামের ফোঁটা চকচক করছে। তখনই ডিএসপি এগিয়ে গিয়ে রাগ করে মহাকাল মুখার্জির দিকে তাকিয়ে বলল, ডিএসপি রাগী স্বরে বলল, ইন্সপেক্টর, শিষ্টাচার করে দাঁড়াও। তুমি জানো ডিএম ম্যাডাম সাবিত্রী রায়ের সামনে দাঁড়িয়ে আছো? ডিএম ম্যাডাম, এই শব্দ কোনো বোমার মতো থানায় ফাটল। মহাকাল আর কালীকান্তের পায়ের নিচে মাটি সরে গেল। তাদের মনে হলো যেন কেউ তাদের কানে গলানো কাঁচ ঢেলে দিয়েছে। তারা কাঁপতে কাঁপতে সাবিত্রীকে দেখতে লাগল, যাকে তারা কিছুক্ষণ আগে পেয়ারাওয়ালির মেয়ে বলে অপমান করছিল। সাবিত্রীর চোখে এখন একজন সাধারণ মেয়ের ভয় নয়, বরং একজন জেলাশাসকের রোষ আর ক্রোধ। তিনি তার ঠান্ডা আর কড়া স্বরে বললেন, ইন্সপেক্টর মহাকাল মুখার্জি, এএসআই কালীকান্ত বন্দ্যোপাধ্যায়। সাবিত্রী আদেশ দিয়ে, আপনারা দুজনেই তাৎক্ষণিক প্রভাবে বরখাস্ত। এডিএম সাহেব, এই দুজনের বিরুদ্ধে ইউনিফর্মের অপব্যবহার, একজন সাধারণ নাগরিককে অপমান করা আর তাদের দায়িত্ব পালন না করার অপরাধে মামলা করুন। সাথে এদের বিরুদ্ধে একটি বিভাগীয় তদন্তও বসান। এসপি সাহেব তুরন্ত তার অধীনস্থদের ইশারা করলেন, আর দুই ইন্সপেক্টরের বেল্ট আর টুপি খুলিয়ে নেওয়া হল। কাল পর্যন্ত যারা সিংহের মতো ঘুরে বেড়াচ্ছিল, আজ ভেজা বিড়ালের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে। তখনই নেতা গঙ্গারাম মজুমদার সাহস করে বলল, গঙ্গারাম সাহস করে, ম্যাডাম, অনাড়ি, ভুল হয়ে যায়, মাফ করে দিন, আমি বুঝিয়ে দেব এদের। সাবিত্রী, এরা অনারী নয়, সরকারি ইউনিফর্মে লুকিয়ে থাকা গুন্ডা। আর যতদূর বোঝানোর কথা, এখন এদের আইন বোঝাবে। আর ভালো হবে যদি আপনি এই বিষয় থেকে দূরে থাকেন, নতুবা তদন্তের আগুন আপনার কাছেও পৌঁছতে পারে। গঙ্গারাম মজুমদারের মুখ সাদা হয়ে গেল। সে বুঝে গেল এই নতুন ডিএমের সাথে লড়াই করা সহজ নয়। সে নীরবে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ঘৃণা আর রাগ ছিল, যা সাবিত্রী পড়তে পেরেছিলেন। পরের দিন সকালে সবাই বুঝছিল যে ডিএম মেমাকে ন্যায় বিচার এনে দিয়েছেন। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু সাবিত্রী একদিন রাতে যখন খাবার খাচ্ছিলেন, তখনই তার ব্যক্তিগত ফোনে একটি অজানা নাম্বার থেকে কল এলো। তিনি ফোন তুললেন। সাবিত্রী ফোনে, হ্যালো ডিএম সাহিবা, শহরে বেশি উড়ার চেষ্টা করবেন না। ইন্সপেক্টররা তো শুধু গুটি ছিল, খেলা তো এখন শুরু হবে। সাবিত্রী কড়া স্বরে, কে বলছো? সেই যার লেজে তুমি পা দিয়েছ, বলে সেই লোক ফোন কেটে দিল। সাবিত্রীর কপালে চিন্তার রেখা ফুটে উঠল। তিনি বুঝে গিয়েছিলেন
যে গঙ্গারাম মজুমদার এত সহজে হার মানার মতো নয়। এই লড়াই এখনও শেষ হয়নি, বরং এখন আরও ভয়ানক হতে চলেছে। তার এখন শুধু মায়ের সম্মানের নয়, বরং তার জানেরও চিন্তা হতে লাগল। তিনি তুরন্ত এসপিকে ফোন করলেন আর তার মায়ের বাড়ির আশেপাশে সাদা পোশাকে 2 জন পুলিশকর্মী মোতায়েন করতে বললেন। তিনি তার মাকে ভয় দেখাতে চাননি, কিন্তু কোনো ঝুঁকিও নিতে চাননি। পরের কয়েকদিন শান্তিতে কেটে গেল। সাবিত্রী মনে হলো হয়তো তার সতর্কতা কাজ করেছে, আর গঙ্গারাম মজুমদার পিছিয়ে গেছে। কিন্তু সেটা ছিল ঝড়ের আগের শান্তি। এক সকালে যখন চন্দ্রাবতী দেবী বাজারে তার পেয়ারার ঝুড়ি নিয়ে বসেছিলেন, হঠাৎ পুলিশের 3টে গাড়ি সেখানে এসে থামল। তাদের মধ্যে থেকে একজন নতুন ইন্সপেক্টর নামল, যাকে সাবিত্রী চিনতেন না। সে চন্দ্রাবতী দেবীর ঝুড়ির দিকে ইশারা করে বলল, ইন্সপেক্টর, কড়া স্বরে, আমরা খবর পেয়েছি যে এই পেয়ারার আড়ালে মাদক দ্রব্যের চোরাচালান হচ্ছে। তল্লাশি নাও। সিপাই, স্যার, পেয়ে গেছি মাদকদ্রব্য। বাজারে হইচই পড়ে গেল। লোকেরা কানাকানি করতে লাগল, দেখো, ডিএমের মা মাদকদ্রব্য বিক্রি করে। চন্দ্রাবতী দেবী হতবাক হয়ে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, চন্দ্রাবতী দেবী, না সাহেব, এটা আমার নয়, কেউ আমাকে ফাঁসিয়েছে। কিন্তু কেউ তার কথা শুনল না। পুলিশ তাকে জোর করে জিপে তুলে নিয়ে গেল। এই খবর আগুনের মতো সারা শহরে ছড়িয়ে গেল। নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে লাগল। জেলাশাসক সাবিত্রী রায়ের মা মাদকদ্রব্যের অভিযোগে গ্রেপ্তার। এটা ছিল গঙ্গারাম মজুমদারের মাস্টার স্ট্রোক। সে সাবিত্রীর ওপর সরাসরি আক্রমণ করেনি, বরং তার সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় দুর্বলতা তার মায়ের ওপর আঘাত এনেছিল। এখন সাবিত্রী এক অদ্ভুত দ্বিধায় পড়ে গেলেন। যদি তিনি তার ক্ষমতা ব্যবহার করে মাকে ছাড়ান, তো তার ওপর পদের অপব্যবহারের অভিযোগ আসবে, আর যদি তিনি চুপ থাকেন, তো তার নিরপরাধ মা জেলে পৌঁছবে। সাবিত্রীর অফিসে ফোনের ঘণ্টি বাজতে লাগল। মিডিয়া, মন্ত্রী, সিনিয়র অফিসার সবাই জবাব চাইছিল। তখনই তার বোন, আর্মি অফিসার নন্দিতার ফোন এলো। তার স্বরে রাগ আর অস্থিরতা ছিল। নন্দিতা, রাগী, অস্থির। বোন, এটা কি হচ্ছে? আমি আসছি, আমি সেই গঙ্গারামকে ছাড়ব না। সাবিত্রী, গভীর নিঃশ্বাস নিয়ে, স্থির, না দিদি, আপনার আসার দরকার নেই। যদি আমরাও তাদের মতো অবৈধ কাজ করি, তো তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকবে? এই লড়াই এখন আইনের গণ্ডিতেই লড়া হবে, আর জিততেও হবে। সাবিত্রী তুরন্ত একটা প্রেস কনফারেন্স ডাকলেন। পুরো মিডিয়া হল খচখচে ভর্তি ছিল। ক্যামেরার ফ্ল্যাশলাইট তার চোখে ভিজছিল। তিনি মাইক ধরে বললেন, সাবিত্রী, দৃঢ়, আমি জানি আপনাদের সবার মনে কি প্রশ্ন আছে। আমার মায়ের ওপর গুরুতর অভিযোগ এসেছে। আইন সবার জন্য সমান, চাই সে একজন সাধারণ নাগরিক হোক বা জেলা শাসকের মা। তাই আমি এই কেসের তদন্ত থেকে নিজেকে আলাদা করছি, যাতে তদন্তে কোনো প্রভাব না পড়ে। এসপি সাহেব একটা স্পেশাল টিম তৈরি করে এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করবেন। আমার ভারতের আইনের উপর পুরো ভরসা আছে। দুধের দুধ আর পানির পানি হয়েই থাকবে। সাবিত্রীর এই দাও দেখে গঙ্গারাম মজুমদারও অবাক হয়ে গেল। তার মনে হয়েছিল সাবিত্রী ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবে, কিন্তু সে তো বুদ্ধিমত্তার সাথে নিজেকে তদন্ত থেকে আলাদা করে নিয়েছে। কিন্তু সাবিত্রী শুধু আইনের ভরসায় বসে থাকেননি। তিনি অভিজিৎকে ডাকলেন, সেই ছেলে যে প্রথম ভিডিও বানিয়েছিল। সাবিত্রী অভিজিৎকে, অভিজিৎ, আমার তোমার সাহায্য দরকার। তুমি বাজারে থাক, সেখানকার প্রতিটা নড়াচড়ার উপর তোমার নজর থাকে। খোঁজ নাও সেদিন মায়ের ঝুড়ির কাছে কে কে এসেছিল। কোনো অদ্ভুত হরকত, কোনো নতুন মুখ, আমার প্রতিটা ছোট বড় তথ্য দরকার। অভিজিৎ তার ডিএম দিদির সাহায্য করার জন্য তুরান্ত তৈরি হয়ে গেল। সে বাজারের অন্যান্য দোকানদার আর তার বন্ধুদের কাছে খোঁজখবর শুরু করল। দুদিনের কঠিন পরিশ্রমের পর তার একটা সূত্র পেল। কাছের একটা দোকানের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে একজন লোক চন্দ্রাবতী দেবীর ঝুড়ির কাছে কিছু রাখতে দেখা যাচ্ছিল। তার মুখ স্পষ্ট ছিল না, কিন্তু সেই একই লোক যাকে লোকেরা সাসপেন্ড হওয়া ইন্সপেক্টর মহাকাল মুখার্জির সাথে অনেকবার দেখেছিল। প্রমাণ পাওয়া গেছে, এই পুরো খেলাটা গঙ্গারাম মজুমদার তার পোষা সাসপেন্ড হওয়া ইন্সপেক্টরদের দিয়ে সাজিয়েছিল। এখন সাবিত্রীর পালা। তিনি এসপির সাথে মিলে একটা ফাঁদ পাতলেন। তারা এই মিথ্যা খবর ছড়ালো যে সিসিটিভি ফুটেজে মাদকদ্রব্য রাখার লোকটার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে, আর পুলিশ তাকে ধরতেই যাচ্ছে। এই খবর শুনতেই
গঙ্গারাম মজুমদারের ক্যাম্পে হইচই পড়ে গেল। সে তুরন্ত মহাকাল মুখার্জিকে ফোন করল। গঙ্গারাম আতঙ্কিত স্বরে, সেই লোকটা ধরা পড়া যাবে না, ওকে কিছু করো নইলে আমরা সবাই ধরা পড়ব। গঙ্গারামের জানা ছিল না যে তার ফোন আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিল। মহাকাল মুখার্জি আর কালীকান্ত বন্দ্যোপাধ্যায় সেই লোকটাকে সাবার করার জন্য যেই শহরের বাইরে একটা নির্জন জায়গায় পৌঁছাল, সাবিত্রী আর এসপি তাদের পুরো টিম নিয়ে তাদের ঘিরে ফেললেন। হাতে নাতে ধরা পড়ার পর দুজনেই গঙ্গারাম মজুমদারের বিরুদ্ধে মুখ খুলে দিল। পরের দিন সকালে যখন গঙ্গারাম মজুমদার তার বাড়িতে বসে চা খাচ্ছিল আর তার জয়ের উৎসব করার কথা ভাবছিল, তখনই দরজায় জোরে ধাক্কা এলো। সে দরজা খুলে সামনে জেলাশাসক সাবিত্রী রায়, এসপি আর বিশাল পুলিশ ফোর্স দেখে তার হুশ উড়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, গঙ্গারাম, তোতলাতে তোতলাতে, এটা কি হচ্ছে ম্যাডাম? সাবিত্রী, খেলা শেষ হয়ে গেছে নেতাজি। আপনার গুটিগুলো ধরা পড়ে গেছে আর তারা আপনার সব রহস্য ফাঁস করে দিয়েছে। গঙ্গারাম চিৎকার করে, আপনার কাছে কোনো প্রমাণ নেই, আপনি আমাকে হাত দিতে পারবেন না। এসপি, প্রমাণ এখানে। আমাদের কাছে আপনার ফোন রেকর্ডিং আছে, যেখানে আপনি একজন সাক্ষীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। এখন আপনি আমাদের সাথে থানায় চলুন। গঙ্গারাম মজুমদারের রাজনৈতিক সাম্রাজ্য এক মুহূর্তেই ধসে পড়ল। তাকে হাতকড়া পরিয়ে পুলিশের জিপে নিয়ে যাওয়া হল। সেই সন্ধ্যায় চন্দ্রাবতী দেবীকে সম্মানের সাথে মুক্তি দেওয়া হল। যখন তিনি জেল থেকে বেরিয়ে এলেন, তখন সাবিত্রী তাকে নিতে এসেছিলেন। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলেন। সাবিত্রী, এখন আপনার পেয়ারা বিক্রি করার দরকার নেই। পরের দিন সকালে সাবিত্রী চন্দ্রাবতী দেবীকে তার গাড়িতে নিয়ে তার পোস্টিংয়ে চলে গেলেন, আর দুজনে একসাথে খুশিতে থাকতে লাগলেন। যখন তার বড় বোনের আর্মি থেকে ছুটি হতো, তখন সেও এসে যেত। তিনজনে মিলে আনন্দে থাকতেন। এইভাবে ন্যায়ের এই কাহিনী শেষ হল। চন্দ্রাবতী দেবীর দুই মেয়ে প্রমাণ করে দিল যে সত্য আর ন্যায়ের শক্তি শেষ পর্যন্ত জয়ী হয়। সাবিত্রী তার মায়ের সম্মান রক্ষা করতে গিয়ে এটাও দেখিয়ে দিলেন যে পদ আর ক্ষমতার সদ্ব্যবহার কেমন করে করতে হয়।